2026 বিশ্বকাপের আগে যদি ব্রাজিল এমন দুটো ম্যাচ খেলে যেখান থেকে পুরো ফুটবল দুনিয়া বুঝে যাবে এই দলটা আদৌ শিরোপার দাবিদার কিনা, ঠিক সেই মঞ্চেই দাঁড়িয়ে আছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিলের নতুন বস অনেক আগেই কাজ শুরু করে দিয়েছেন 2026 বিশ্বকাপকে মাথায় রেখে। আর সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার সবচেয়ে বড় পরীক্ষা আসছে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দুটোর মাধ্যমে। হ্যাঁ, সামনে পানামা ও নরওয়ের ম্যাচও আছে, কিন্তু বাস্তবতা হলো এই দুই ম্যাচের ফলাফল দিয়ে ব্রাজিলের আসল চেহারা বোঝা যাবে না। আসল বিচার হবে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে, কারণ এই দুই ম্যাচ শুধু জয় পরাজয়ের হিসেব নয়, এটা ব্রাজিলের বিশ্বকাপ মেন্টালিটির স্টেটমেন্ট। এই দুই ম্যাচেই আনচেলত্তি তার সবথেকে বড় ট্রাম্প কার্ড নামাতে বাধ্য হবেন, কারণ এখান থেকেই তিনি বুঝতে চাইবেন এই স্কোয়াড দিয়ে বিশ্বকাপে আসলে কত দূর যাওয়া সম্ভব, টিম ডেপথ কতটা শক্ত, আর সবচেয়ে বড় কথা, তিনি নিজে সঠিক প্ল্যান আর সঠিক পথে আছেন কিনা। একজন ফুটবল ফ্যান, বিশেষ করে একজন ব্রাজিলিয়ান ফুটবল লাভার হিসেবে আমাদের কাছেও এই ম্যাচগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানেই পরিষ্কার হবে এই ব্রাজিল সত্যিই কি আবার বিশ্বজয়ী হবার পথে ফিরছে। সেই ভাবনা থেকেই আমি ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য সেরা একাদশ নিয়ে কথা বলতে চাই, যেটা আমি আগেও শেয়ার করেছিলাম, কিন্তু এবার একটু গুছিয়ে ডিটেলে আলোচনা করছি। ফরমেশন হিসেবে আমি ধরছি 4-2-3-1, কারণ আনচেলত্তির ট্যাকটিক্যাল দর্শনের সঙ্গে এটা সবচেয়ে বেশি মানানসই। গোলকিপার পজিশনে কোনো আলোচনা নেই, অ্যালিসন বেকারি ব্রাজিলের 1 নম্বর ভরসা, তার বিকল্প নিয়ে ভাবার সুযোগই নেই। এবার আসি ডিফেন্স লাইনে, যেখানে আমার মূল লক্ষ্য হচ্ছে ব্যালেন্স। রাইট ব্যাকে আমি ভান্ডারসনের পরিবর্তে এদার মিলিতাওকে রাখছি, কারণ মিলিতাও একজন মাল্টি ডাইমেনশনাল ডিফেন্ডার। সে সেন্টার ব্যাক ও রাইট ব্যাক দুই পজিশনেই বিশ্বমানের পারফরমেন্স দিতে পারে, এবং বড় ম্যাচে আমি চাই ডিফেন্সটা যতটা সম্ভব শক্ত হোক। মিলিতাও অফেন্সিভ ও ডিফেন্সিভ দুই দিকেই নির্ভরযোগ্য, এবং আমার চোখে ভ্যান্ডারসনের চেয়েও ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা বেশি। লেফট ব্যাকে অনেক অপশন থাকলেও কায়ো হেনরিক বা ডাগলাস স্যান্টস, আমি যাচ্ছি অ্যালেক্স স্যান্ড্রোর দিকে, কারণ সে একজন প্রপার ডিফেন্সিভ ফুলব্যাক। সে অতটা অ্যাটাকিং না হলেও পজিশনাল সেন্স, অভিজ্ঞতা আর বড় ম্যাচের শান্ত মাথার জন্য অমূল্য, যেটা আমরা জুভেন্টাসে এবং 2022 বিশ্বকাপে দেখেছি। কারণটা খুব পরিষ্কার, আমার ডিফেন্স লাইনের দুইজন, মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেজ, স্বভাবগতভাবেই একটু অ্যাটাকিং মাইন্ডেড। তাই লেফট ব্যাকে যদি আবার অতিরিক্ত অ্যাটাকিং ফুলব্যাক দিই, তাহলে ব্যালেন্স নষ্ট হতে পারে। সেন্টার ব্যাকে কোনো সন্দেহ নেই, গ্যাব্রিয়েল মাগালেজের পাশে থাকবেন ক্যাপ্টেন মার্কিনহোস, অভিজ্ঞতা আর ফিজিক্যালিটির নিখুঁত কম্বিনেশন। এবার মিডফিল্ডে আসি, এখানে ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ আমার কাছে একদম ফিক্সড জুটি। একজন শিল্ড, একজন প্রোগ্রেসার, এই দুইজন একসাথে থাকলে ডিফেন্স আর অ্যাটাকের মধ্যে সেতুটা মজবুত থাকে। সামনে অ্যাটাকিং 3-তে ডান উইংয়ে আমি রাখছি রাফিনহাকে, কারণ অনেকেই এস্তেভাও নিয়ে উত্তেজিত হলেও আমার কাছে এস্তেভাও এখনও স্টার্টার হিসেবে নয়, বরং ইম্প্যাক্ট সাব হিসেবেই বেশি কার্যকর। রাফিনহা বড় ম্যাচে প্রেসিং, পজিশনাল ডিসিপ্লিন আর আন্ডাররেটেড ডিফেন্সিভ ওয়ার্ক রেটের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। লেফট উইংয়ে কোনো প্রশ্ন নেই, ভিনিসিয়াস জুনিয়রই ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। মার্টিনেল্লিও অপশন হলেও স্টার্টার ভিনি। নাম্বার 9 পজিশনে অপশন অনেক, জোয়াও পেদ্রো, ইগর থিয়াগো, এন্ড্রিক, কিন্তু বর্তমান ফর্ম আর প্রিমিয়ার লিগের পারফরমেন্স বিবেচনায় আমার কাছে ম্যাথিউস কুনাই সেরা পছন্দ। নাম্বার 10-এ অবশ্যই নেইমার জুনিয়র, এই পজিশনে তার কোনো বিকল্প নেই। তবে প্রশ্নটা আসে অন দ্য বল আর অফ দ্য বল মুভমেন্ট নিয়ে। নেইমার ইনজুরি প্রোন হওয়ায় অফ দ্য বলে তাকে ডিফেন্সিভ দায়িত্বে টানাটা ঝুঁকিপূর্ণ, তাই এখানে আনচেলত্তি ট্রিকি সমাধানে যেতে পারেন। নেইমার ফলস 9-এ সরে যেতে পারে, কুনা একটু নিচে নামতে পারে, রাফিনহা বা কুনা রোটেশন করে নাম্বার 10 স্পেস কভার করতে পারে। অন দ্য বলে সেট হবে নেইমার অ্যাটাকিং মিডে, ডানে রাফিনহা, বামে ভিনি, সামনে কুনা। আর অফ দ্য বলে ক্যাসেমিরো, ব্রুনো সঙ্গে শক্ত ডিফেন্স লাইন থাকার কারণে খুব বেশি সমস্যা হবার কথা নয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারকে উঠিয়ে নেওয়াও হতে পারে, তখন রাফিনহা নাম্বার 10-এ আর এস্তেভাও উইংয়ে এসে গতি বাড়াতে পারে। সব মিলিয়ে এই একাদশ নিয়ে ফ্রান্সের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নামলে ব্রাজিল ভালো রেজাল্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রাখে। এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, ভুলও হতে পারে বা আপনার মতের সঙ্গে নাও মিলতে পারে, তাই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ ফুটবল মানেই আলোচনা, বিতর্ক আর ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।